গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ভারতের সংবিধানের একটি ক্লাস এবং ক্লাস নাম্বার 3। তো এর আগে একটা ক্লাস নিয়েছিলাম মৌলিক অধিকার নিয়ে, একটা বিস্তারিত আলোচনা হয়েছিল এবং আমরা আজকে বিভিন্ন ভ্যারাইটিস এমসিকিউ প্র্যাকটিস করব। প্রত্যেকে যারা কানেক্ট আছে, আমাদের যে ক্লাস রুটিন আছে জুলাই মাসের নেক্সট জিকে, এই সেশনটা আমার হয় সকাল 7:30 থেকে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া আছে, প্রত্যেকে একটু দেখে নেবে। আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে কিন্তু সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তুমি পাবে দ্য ওয়ে অফ সলিউশনে, এবং TWS একাডেমি অ্যাপে তোমরা আমাদের পেড কোর্সগুলো পাচ্ছ। এবং এখানে আমাদের এই ব্যাচগুলো কিন্তু একদম নিউ ব্যাচ আছে, শুরু হয়েছে SSC ফাউন্ডেশন ব্যাচ, WBB KP এর প্র্যাকটিস ব্যাচ, এগুলো কিন্তু একদম নিউ ব্যাচ, ঠিক আছে। তো পাশাপাশি আমাদের আরো অনেক ব্যাচ তোমরা পাচ্ছ অ্যাপে গেলে। SSC SLSTর ব্যাচ পাবে, 7টা সাবজেক্ট এখানে করানো হচ্ছে, এবং SSC গ্রুপ সি গ্রুপ ডি স্কুল সার্ভিসের ফাউন্ডেশন ব্যাচ কিন্তু চলছে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এটাও অ্যাভেলেবেল আছে। তো চলো আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে এমসিকিউ প্র্যাকটিস করব, ভ্যারাইটিস কোশ্চেন এখানে থাকবে। আমরা গত ক্লাসে মৌলিক অধিকার নিয়ে কথা বলছিলাম। মৌলিক অধিকারের মধ্যে আমরা যদি দেখি কোন লেখটি ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার কাণ্ডারি, ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার কাণ্ডারি এখানে কোন রিট বা লেখটি বলা হয়েছিল? তো টোটাল রিট বা লেখ কটা বলা হয়েছিল? 5টি। হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টিওরি, কুইওরান্টো, প্রহিবিশন। 5টি রিটের মধ্যে ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করে বন্দি প্রত্যক্ষীকরণ, যেটাকে আমরা বলছি হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস। আচ্ছা, নিচের কোন অধিকারকে ডক্টর B.R. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন? ডক্টর B.R. আম্বেদকর, যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের জনক বলা হয় কাকে? ডক্টর B.R. আম্বেদকরকে। তিনি কোন অধিকারকে, মূলত এখানে যে অধিকারগুলো আছে, সাম্যের অধিকার, স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নাকি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, কোনটিকে সংবিধানের হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন সংবিধান প্রতিবিধান অধিকার আর্টিকেল 32 কে, আর্টিকেল 32 এটাকে বলেছেন। কারণ কি? কারণ মৌলিক অধিকার যদি কোনোভাবে খর্ব হয় বা সে মৌলিক অধিকার সে থেকে বঞ্চিত হয়, তাহলে সে সুপ্রিম কোর্টে যেতে পারবে 32 নম্বর আর্টিকেল অনুযায়ী, এবং 226 হাইকোর্টে যেতে পারবে। এটা আমরা বলেছিলাম গত ক্লাসেই, দেখবে। পরবর্তী কোশ্চেন, গণপরিষদের মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটির চেয়ারম্যান এর নাম কি? আমাদের দেশের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল কে বলতো? সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি ছিল মৌলিক অধিকার কমিটির চেয়ারম্যান, আর এটি হচ্ছে মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটি। এর চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর B.R. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, JB কৃপালিনী, গোপীনাথ বরদলাই বা বরদৌলি। উত্তর হবে JB কৃপালিনী। অপশন সি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। আচ্ছা, ভারতের মাটিতে একজন বিদেশীয় যে মৌলিক অধিকার ভোগ করে, কোনটি হবে? এখানে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আসছে, তোমরা দেখতে পাচ্ছ। WBCS মেন, RRC সেকেন্দ্রাবাদ 2014 সাল, অর্থাৎ রেলের পরীক্ষা এসেছিল কোশ্চেনটি। একটা বিষয় গত ক্লাসে আমার একটু মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে এটা, এই যে মৌলিক অধিকার কয়বার সংশোধন হয়, মৌলিক অধিকার এখনো পর্যন্ত কবার সংশোধন হয়েছে? এখানে একবার বলেছিলাম মৌলিক অধিকার সংশোধন হয়, একটু বলে দিই। সংশোধন হয়েছে, আমরা জানি 31 নম্বর আর্টিকেল নেই, সম্পত্তির অধিকার 1978 সালে, সেটা মৌলিক অধিকার থেকে বাদ গেছে, দিয়ে হয়েছে আইনি অধিকার, লিগাল রাইট। সেটা 78 সালে একবার বলা হয়েছিল, সেটা ওই 7টা থেকে 6টা হয়েছিল, ওইটা একবার। কিন্তু আনুষঙ্গিক যদি আমরা দেখি মোট 6বার বলা হচ্ছে
টোটাল সংশোধন হয়েছে, অর্থাৎ মৌলিক অধিকার ডিরেক্ট বাদ গেছে ওই একটি, ওইটা একবার, পাশাপাশি মৌলিক অধিকার কোনো কিছু আপস ডাউন যেগুলো ছিল সেগুলোকে সংশোধন করা হয়েছে অন্যান্য বিভিন্ন সংশোধনীতে। সেটা যদি হিসাব করা হয় ছোটোখাটো, সেগুলো টোটাল 6বার হচ্ছে। ঠিক আছে, এর মধ্যে একটি হচ্ছে সম্পত্তির অধিকার, যেটি মৌলিক অধিকার থেকে বাদ যায় 1978 সালে, এর মধ্যে একটি। ঠিক আছে, অর্থাৎ 7টা থেকে 6টা হচ্ছে ওই হিসেবে যদি বলো ওই একবার, কিন্তু এর ভিতরেও এই স্বাধীনতা অধিকারের মধ্যে আমরা শিক্ষার অধিকার যুক্ত হয়েছে। এই 6 থেকে 14 বছর বয়সী শিশুদের, ঠিক আছে, পিতা মাতার শিক্ষাদান যেমন মৌলিক কর্তব্য, পাশাপাশি এটা তোমার 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকার বিনামূল্যে, সেটাও কিন্তু মৌলিক অধিকারের মধ্যে অ্যাড হয়েছে। তো এইগুলো পরবর্তীতে অনেক সংশোধন ছোটোখাটো হয়েছে এবং সেগুলো টোটাল অ্যাড করলে আমরা 6বার পাচ্ছি। ঠিক আছে, মোট এটা তাহলে একটু কারেকশন করে নেবে, গত ক্লাসের আলোচনা তোমরা যদি নোট করে থাকো ওটা একটু ঠিক করে নেবে। আচ্ছা, ভারতের মাটিতে একজন বিদেশীও যে মৌলিক অধিকার পায়, এটা মূলত শোষণের বিরুদ্ধে যে অধিকারটা আছে সেটা পেতে পারে। মানে যে বৈষম্য, যদি কোনো রকম বৈষম্য হয় ধর্ম, বর্ণ বা এটা শিল্প ভিত্তিক নয়, স্বাস্থ্য ভিত্তিক। ঠিক আছে, এই বৈষম্যটা থেকে সে সুরক্ষা পেতে পারে, অর্থাৎ সে বিদেশি বলে তাকে কেউ ধরে মারধর করে সেটা কিন্তু হয় না, সেটা সে রক্ষা পায়। আরে ধরো পর্যটক এসছে ভারতে, ঠিক আছে, তাকে বর্ণ ধর্মের জন্য হেনস্থা এটা কিন্তু করা যায় না। ঠিক আছে, এছাড়া এইগুলো সে পাবে না, যাতায়াত, বসবাস, জীবিকার স্বাধীনতা সে পাবে না, আইনের কর্তৃত্ব ছাড়া জীবন, ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা, সরকারি চাকরির সুযোগ সুবিধা সে পাবে না। শুরুতে কতগুলি মৌলিক অধিকার স্বীকৃত ছিল? এসএসসি এমটিএস এসছে 2014 সালে, এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষা এসছে। কোশ্চেনটি শুরুতে মৌলিক অধিকার কটি ছিল? তাহলে শুরু মানে কি, সংবিধান যখন শুরু হয় মানে চালু হয়, কার্যকরী হয়, শুরু বলতে আমরা এটা 1950 সালটাই ধরব। এখানে 7টি ছিল, বর্তমান কটি? 6টি আছে বর্তমানে। বর্তমান কটি আছে? 6টি আছে। সংবিধানে সাংবিধানিক প্রতিবেদন অধিকার দেওয়া হয়েছে কোন ধারাতে? সাংবিধানিক প্রতিবেদন অধিকার, এটি কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 32 হবে। সংবিধান সংস্কৃতি এবং শিক্ষাগত অধিকার মঞ্জুরি দিয়েছে কি? একটি সাধারণ জাতীয় সংস্কৃতি বিকশিত করা, দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের জন্য, সংখ্যালঘুদের স্বীকৃতি সংরক্ষণে সাহায্য করা, সংস্কৃতি সংরক্ষণে সাহায্য করা, নাকি উপরে কোনোটি নয়? একটি সাধারণ জাতীয় সংস্কৃতি বিকশিত করার জন্য সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকারের মঞ্জুরি দেওয়া হয়েছে, নাকি দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের জন্য, সংখ্যালঘুদের সংস্কৃতি সংরক্ষণের জন্য ও সংরক্ষণে সাহায্য করার জন্য, নাকি কোনোটি নয়? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা এসছে, ডব্লিউবিসিএস মেন্স এসছে। তো এই কোশ্চেনগুলো, অর্থাৎ আমরা সমস্ত রকম পরীক্ষার কোশ্চেন একটু দেখছি কেমন এসছে, এই জায়গা থেকে মৌলিক অধিকার থেকে কিন্তু এসছে। সংখ্যালঘুদের সংস্কৃতি সংরক্ষণের জন্য এই অধিকারটা আছে, আমরা জানি সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার আর্টিকেল 29 এবং 30-তে আছে, 29 এবং 30-এ আছে। আচ্ছা, অস্পৃশ্যতা বিরোধী আইন এটি তৈরি হয়েছিল কোন সালে? অস্পৃশ্য বিরোধী আইন, আনটাচেবিলিটি অ্যাবলিশন অ্যাক্ট। আমরা আর্টিকেল 17 জানি, আর্টিকেল 17-তে কি আছে? আর্টিকেল 17-তে আছে সমস্ত রকম অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ, জাতি, ধর্ম, বর্ণের সমস্ত রকম অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ, সেটা আছে আর্টিকেল 17-তে। এবং এই অস্পৃশ্যতা বিরোধী একটা আইন তৈরি হয়, সেটি 1955 সালে আসে। মূলত আনটাচেবিলিটি অ্যাবলিশন অ্যাক্ট, এটা 1955 তৈরি হয়। আচ্ছা, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে কতগুলি? মৌলিক কর্তব্যের উল্লেখ আছে, উত্তর কত হবে? আরআরবি এনটিপিসিতে এসছে। তো এইগুলো প্রশ্ন সহজ হলেও কিন্তু পরীক্ষায় আসে, কারণ সংবিধানের উল্লেখযোগ্য জায়গার মধ্যে এগুলো পড়ছে। ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? ফান্ডামেন্টাল ডিউটিস
এটি আছে বর্তমানে 11টি, আছে। এবং মৌলিক কর্তব্য এটা যদি আমরা দেখি সংবিধানের পার্ট নাম্বার 4A তে অ্যাড হয়েছে। চতুর্থতে নির্দেশাত্মক নীতি ছিল এবং এটা কোন জায়গায় দেওয়া হবে সেটা 1976 সালে আমরা জানি মৌলিক কর্তব্যগুলো অ্যাড হয়। 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টের সাহায্যে 10টি এবং 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্টের সাহায্যে 1টি, টোটাল 11টি মৌলিক কর্তব্য আছে। ভারতের সংবিধান যখন কার্যকরী হয়েছিল 1950 সালে কিন্তু কোনো রকম মৌলিক কর্তব্য ছিল না, পরবর্তীকালে অ্যাড হয়েছে এবং এটা পার্ট 4A তে এবং আর্টিকেল নাম্বার 51A তে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, ভারতের সংবিধান কোন অংশে বা কোন পার্টে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা ঘোষিত হয়েছে? পঞ্চায়েত ব্যবস্থা পার্ট নাম্বার 9, 10, 11 নাকি পার্ট 8? পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে পার্ট নাম্বার 9-এ, IX 9-এ, এটা পার্ট। আর যদি বলো কোন তফসিল, তফসিল যেটাকে আমরা ইংরেজিতে বলি শিডিউল, তফসিল যদি বলো কততম তফসিলে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে? তফসিল নাম্বার 11, তফসিল বা শিডিউল নাম্বার 11, 11তম তফসিলে আছে। এটি অ্যাড হয়েছিল 1992 সালে 73তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 73rd অ্যামেন্ডমেন্ট, 73তম সংবিধান সংশোধনীর সাহায্যে ভারতে পঞ্চায়েত ব্যবস্থাটা যুক্ত হয়েছিল সংবিধানে, সাংবিধানিক স্বীকৃতি পায়। নর্মালি পঞ্চায়েত রাজ আগেই শুরু হয়ে যায়, সে 1959 সালে রাজস্থানের নাগর জেলাতে। তাহলে এটা যদি তফসিল বলো 11 নম্বর তফসিল হবে। মোট তফসিল 12টি, তার মধ্যে 11 তফসিল পঞ্চায়েত, 12তে পৌরসভা আছে। আর মোট পার্ট হচ্ছে 25টি, তার মধ্যে 9 নম্বর পার্টে আছে কোনটি? 9 নম্বর পার্টে আছে পঞ্চায়েত। নিচের কোনটি বা কোনগুলি মৌলিক কর্তব্য? টোটাল 11টি মৌলিক কর্তব্যের মধ্যে এগুলো আমরা যদি দেখি কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে বা কোনগুলি। কি হবে প্রত্যেকে একটু ভালো করে পড়ো। জাতীয় পতাকার প্রতি সম্মান, এটা অবশ্যই মৌলিক কর্তব্য। প্রাকৃতিক পরিবেশ রক্ষা উন্নতি সাধন, এটাও কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যে আছে। সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য পিতামাতার সুযোগ করে দেওয়া, এটাও মৌলিক কর্তব্যের মধ্যে আছে। জাতীয় স্তরে গুরুত্ব আছে এরকম সৌধ স্থানগুলোর সংরক্ষণ, এটা মৌলিক কর্তব্যের নয়, এটা ব্যক্তিগত মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে না। তো মৌলিক কর্তব্য আমাদের ফান্ডামেন্টাল ডিউটি কি? এটা সংরক্ষণ অবশ্যই সরকারিভাবে করা হয়। এটা মানে 11টি মৌলিক কর্তব্যের মধ্যে এইভাবে উল্লেখ নেই। ঠিক আছে, তো প্রথম 3টি আছে মৌলিক কর্তব্যের মধ্যে। তো 11টি মৌলিক কর্তব্য কি কি আছে স্যার? সংবিধানের বই খুলতে হবে বা গুগল সার্চ করতে হবে। এখন 11টি মৌলিক কর্তব্য এখানে আমি লিখে রাখিনি, সার্চ করলে পেয়ে যাবে 11টি মৌলিক কর্তব্য কি কি, একবার দেখে নাও ব্যাস। একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে? তো ভারতে আছে এক নাগরিকত্ব। ঠিক আছে, এক নাগরিকত্ব, অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব বা দ্বি নাগরিকত্ব ব্যবস্থা ভারতে কিন্তু নেই। সিঙ্গেল সিটিজেনশিপ, একক নাগরিকত্বের কনসেপ্ট, যেটা ভারত নিয়েছে কোন দেশ থেকে? ইংল্যান্ড থেকে।
সংবিধানের কোন অংশ বা কোনটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি চেষ্টা করব ওই বিষয় নিয়ে একটা আলোচনা করার। আচ্ছা, পরবর্তী এটা কিন্তু সিজিএলে এসছে। ভারতের নাগরিকরা ভোট দিতে পারে কোন বছর বয়সে? মানে কত বছর হলে ভোট দিতে পারে? 18 বছর, 21, 22 নাকি 25 বছর? এসএসসি কনস্টেবল, জিডি কনস্টেবল এসছে। ভারতের নাগরিকরা ভোট দিতে পারে 18 বছর বয়সে, এটা আমরা জানি। 18 বছর হলে ভোটার হবে এবং ভোট দিতে পারবে। ঠিক আছে, প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে না। ঠিক আছে। আচ্ছা, নাগরিকত্বের প্রতিবিধানগুলি কার্যকরী হয় কোন সাল থেকে? নাগরিকত্বের প্রতিবিধানগুলি কার্যকর হয় কোন সালে? উনিশশো 50, 49, 51, 52। এখানে আমরা যখন সংবিধান শুরু হচ্ছে কার্যকরী হয় সেই সময় থেকেই ধরবো, 1950 সাল থেকে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে 1955, সেটা আলাদা কথা। কিন্তু নাগরিকত্ব যে বিষয়গুলো কার্যকরী হয়ে যাচ্ছে সংবিধান কার্যকরী হওয়ার সাথে সাথেই। ভারতের সংবিধানে বিধান রয়েছে কোন নাগরিকত্ব? আচ্ছা, নাগরিকত্ব নিয়ে আমরা বললাম, তাহলে সংবিধানে কি এক নাগরিকত্ব, দ্বি নাগরিকত্ব বা নাগরিকত্ব সম্পর্কে বিধান নেই, নাকি একাধিক নাগরিকত্ব প্রদান? কি হবে এখানে? এটা এক নাগরিকত্ব, যেটা আমরা বললাম ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এই নাগরিকত্ব বিষয়টা সংবিধান কোথায় আছে? নাগরিকত্ব যেটাকে আমরা বলছি সিটিজেনশিপ, নাগরিকত্ব, এটা ভারতের সংবিধানে তোমরা যদি দেখো পার্ট নম্বর 2-তে আছে। তো আর্টিকেল 5 থেকে 11, আর্টিকেল 5 to 11 এর মধ্যে নাগরিকত্ব সম্পর্কে বিস্তারিত বলা আছে। ঠিক আছে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? আরআরবি এনটিপিসিতে এসছে শিফট 1, 2021 সালে। এটা কিন্তু ভারত স্বাধীন হওয়ার পরে। ঠিক আছে, এটা হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন তিনি কিন্তু প্রথম গভর্নর হয়েছিল ভারতের। শ্রী রাজা গোপালাচারী মাউন্টব্যাটেনের পরে, এবং প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন যদি বলা হয়, সেটি ছিল আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, এবং তিনি ছিলেন শেষ গভর্নর জেনারেল। তাহলে প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? স্বাধীন ভারতের লর্ড মাউন্টব্যাটেন। তারপর কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী 1950 সাল পর্যন্ত। 1950 সাল থেকে আবার আমরা জানি রাষ্ট্রপতি পদটা চলে আসছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই গভর্নর জেনারেল পোস্ট আর থাকছে না। তো প্রথমে সেই বাংলার গভর্নর, বাংলার থেকে বাংলার গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল থেকে ভারতের গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল থেকে ভারতের ভাইসরয়। স্বাধীনতার আগ পর্যন্ত ছিল ভাইসরয়। তারপর যেই ভারত স্বাধীন হয়ে গেল ভাইসরয় পদ শেষ। এবার নতুন তৈরি হলো স্বাধীন ভারতে আবার গভর্নর জেনারেল। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। ভারতের সংবিধান কার্যকরী হওয়ার সময় মূলত কতগুলি অনুচ্ছেদ ছিল, কতগুলি আর্টিকেল ছিল ভারতের সেই সময়? আর এনটিপিসি 2021 সালে প্রশ্নটা এসছে। দেখো, প্রশ্ন সহজ আছে, এইগুলো তোমরা নিঃসন্দেহে পারবে আশা করি। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, এমন নয় যে সহজ প্রশ্ন থাকে না। সহজ তো থাকবে, এবং সেইগুলো অবশ্যই তোমাকে ঠিক করে আসতে হবে। সহজ প্রশ্ন যদি ভুল করে আসো দেন গেল, ওটা তোমার মানে কি করবো, কষ্টদায়ক একটা সিচুয়েশন তৈরি করবে পরীক্ষার পরে। তো ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি, এবং সেই সময় 395টি আর্টিকেল ছিল, এবং পার্ট ছিল 22টি, ধারা ছিল 395টি, তফসিল ছিল 8টি। পরে এটা 448টি বলা হচ্ছে এখন, এবং আরো উপধারাটা আছে।
এক্সাক্ট ধারা কটা সেটা বলা মুশকিল, কারণ অনেক উপধারা অনেক কিছু অ্যামেন্ডমেন্ট হয়ে অ্যাড হয়েছে। পাশাপাশি তফসিল বলতে পারবে 12টি, পার্ট বলতে পারবে 25টি। আচ্ছা, জাতির একতা এবং অখণ্ডতা, এই যে শব্দগুলি সংবিধানের কোন অংশে পাবে? নির্দেশমূলক নীতিতে, জরুরি অবস্থা বিষয়ক আইনে, মৌলিক কর্তব্যের মধ্যে, নাকি প্রস্তাবনাতে? ডাব্লিউবিসিএস মেন্সে এসছে এই কোশ্চেন, মেন্সে আসতে পারে, বাট তোমরা যে কেউ পারবে এটা। একতা এবং অখণ্ডতা, ঠিক আছে, ইউনিটি, ফ্র্যাটার্নিটি, এই যে কথাগুলিও প্রস্তাবনাতে আছে, প্রিএম্বলে আছে। ভারতের সংবিধানের কোন তফসিলে ভারতীয় প্রজাতন্ত্রের ভাষার উল্লেখ আছে? ভাষা, কোন তফসিলে ভাষার কথা বলা হয়েছে? 8 নম্বর তফসিল, 7 নম্বর তফসিল, 9 নাকি 6? এখানে আমরা কোন উত্তরটি সঠিক করব? উত্তর হবে 8 নম্বর তফসিলে। আমরা দেখব কটি ভাষা আছে। ভাষা আছে স্যার 22টি। 22টি ভাষা সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, বর্তমান ভারতের সিএজি পদে কে নিযুক্ত আছে? সিএজি এই পদটি আছে আর্টিকেল নাম্বার 148 থেকে 151 নম্বর ধারার মধ্যে, যেটা বলা হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। সিএজি, এটাকে সি অ্যান্ড এজিও লেখা হয়। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বর্তমানে কে আছে? পীযূষ গোয়াল, মল্লিকার্জুন খাড়গে, কে সঞ্জয় মূর্তি, গিরিশচন্দ্র মুর্মু। তো এখানে উত্তর হয়ে যাবে সঞ্জয় মূর্তি, তিনি বর্তমান ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে নিযুক্ত আছে। আচ্ছা, বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে আমি প্রথমে বলে দিয়েছি, তোমরা যা পরে কানেক্ট হয়েছে দেখে নাও। এসএসসি ফাউন্ডেশন শুরু হয়েছে, এটা নিউ ব্যাচ আছে। ডাব্লিউবিপিকেপি নিউ ব্যাচ, এটাও নিউ ব্যাচ কিন্তু আমাদের চলছে। আচ্ছা, কোশ্চেন নম্বর 21, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিম্নের কোন শব্দটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছে? প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছে এর মধ্যে কোন শব্দটি? 42তম সংবিধান সংশোধন আমরা প্রত্যেকে জানি, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। এটি 1976 অ্যাড হয়। স্বাধীনতা, ধর্ম, ধর্মনিরপেক্ষ, নেশন স্টেট। তো এখানে সঠিক উত্তর কি করতে হবে? কোশ্চেন নাম্বার 21, অপশন সি যারা করেছো কিন্তু তোমাদের উত্তর সঠিক হয়েছে। ধর্মনিরপেক্ষ বা সেকুলার কথাটা কিন্তু যুক্ত হয়। আচ্ছা, এই সময় আরো একটি কথা বা আরো যে কথাগুলো যুক্ত হয়েছিল সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, নিচে ভারতের কোন প্রধানমন্ত্রী ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর জন্মেছেন? এখানে সঠিক উত্তর কি করতে হবে? ভারতের কোন প্রধানমন্ত্রী ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর জন্মেছেন? মনমোহন সিং, আই কে গুজরাল, রাজীব গান্ধী, নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর বর্তমান যিনি প্রধানমন্ত্রী আমাদের আছেন, তার বয়স কত? প্রায় 73-74 বছর মতোই বয়স হবে। ভারত স্বাধীন হয়েছে 47, 47 থেকে 53 আর 25, 78 বছর পূর্ণ হচ্ছে এই 15 আগস্ট আসলে। তার বয়স স্বাধীনতার অর্থাৎ স্বাধীনতার পরে তার জন্ম হয়েছে। এখানে অপশন ডি হবে। দেখো, এনটিপিসিতে এসছে কোশ্চেনটি 2016 সালে, কোশ্চেনটি এনটিপিসিতে এসছে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন, মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতবর্ষে প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? এটা আমরা আলোচনা করতে করতে বলেছিলাম প্রথমের দিকে, তাই না? সঠিক উত্তর হবে এখানে আমাদের অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি এখানে রাইট অ্যান্সার আছে। বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? বলো কি হবে সঠিক উত্তর এখানে? বর্তমান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে আছেন?
কারেন্ট অ্যাফেয়ার্স, পাশাপাশি সংবিধানের মধ্যেও এটা আমরা ধরতে পারি। সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা প্রচুর আছে সংবিধানে। আচ্ছা, সুপ্রিম কোর্টের গঠন কোন আর্টিকেলে হয় সেগুলো আমরা বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি এর আগেও। আচ্ছা, যে আলোচনা আমরা এখানে করছি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস বি আর গাভাই বর্তমান, তিনি এখন 52তম চিফ জাস্টিস, ভারতবর্ষের 52তম। সঞ্জীব খান্না ছিলেন 51তম। ডিওয়াই চন্দ্রচূড় তিনি 50তম ছিলেন। উদয় উমেশ ললিতজি তিনি ছিলেন 49তম চিফ জাস্টিস। 49, 50, 51, 52। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, রাজ্যসভার বিরোধী দলনেতা, অপোজিশন লিডার অফ রাজ্যসভা কে আছেন? পীযূষ গোয়েল, মল্লিকার্জুন খাড়গে, রাজীব কুমার, গিরিশচন্দ্র মুর্মু। রাজ্যসভার বিরোধী দলনেতা, লোকসভা হলে আমরা কি বলতাম? আচ্ছা, এখানে মল্লিকার্জুন খাড়গে হবে। লোকসভা বললে আমরা বলতাম রাহুল গান্ধী, অপোজিশন লিডার। রাজ্যসভা হচ্ছে মল্লিকার্জুন খাড়গে আছেন। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? এটা আজকে তোমরা হোমওয়ার্ক করবে। আমরা আজকের সেশন এখানে এন্ড করছি। তোমরা যারা ক্লাসে কানেক্ট ছিলে, এই যে কোশ্চেনগুলো আজকে করানো হলো, যেগুলো তোমরা পারোনি বা অজানা ছিল বা ভুল করেছো, এগুলো অবশ্যই নোট করবে। কোশ্চেনগুলো কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন পরীক্ষায় এসছে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল। এই ধরনের কোশ্চেন বিভিন্ন পরীক্ষা আসে এবং এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। এবং টোটাল এই 26টি কোশ্চেনের মধ্যে তোমার সঠিক উত্তর কটা হলো, অবশ্যই তুমি নিজের মতো নিজেকে মূল্যায়ন করবে। যদি কম হয় মনে করতে হবে তোমার পড়তে হবে, যে জায়গা থেকে ভুল গেছে সেটা পড়তে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু সাবজেক্ট ভিত্তিক তোমাকে চেক করতে হবে, নিজেকে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন করতে হবে। কারণ ভার্চুয়ালি ক্লাস হচ্ছে, আমি তোমাকে সামনে থেকে দেখতে পাচ্ছি না, তাহলে নিজেকে মূল্যায়ন নিজেই করতে হবে। এখনো লেভেল তোমার কোথায় পৌঁছালো, কত দূর এখনো যেতে হবে, কোন জায়গায় তুমি দাঁড়িয়ে আছো। একটা পরীক্ষায় ধরলাম 80 পেলে, আমরা 80 পেলে তুমি চান্স পাবে। 80 একটা এরকম, এটা ধরো 90, এটা 100, এটা 90, এটা 70, এরকম যে আমরা বিভিন্নভাবে এটাকে করতে পারি। তো তুমি যে কোনো একটা জিকে পার্ট নাও, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, টোটালটা নিয়ে একটা মিক্সড ক্লাস নাও বা যে কোনো একটা ক্লাস করো, দিয়ে একটা দেখো তুমি কোন পার্সেন্টের মধ্যে পড়ছো। তোমাকে যেতে হবে এখানে, তোমাকে যেতে হবে এই জায়গাতে, তুমি কোথায় দাঁড়িয়ে আছো, দেখো কোথায় দাঁড়িয়ে আছো আর কতটা যেতে হবে, তাহলে সেই অনুযায়ী তোমাকে প্রস্তুত করতে হবে। ঠিক আছে, কম্পিটিশন সমস্ত পরীক্ষা আছে, তুমি তোমাকে প্রস্তুত করো, তুমি তোমাকে যোগ্য প্রমাণ করো, দেন দেখবে তুমি ঠিক পেয়ে যাচ্ছ চাকরি, ঠিক জায়গায় তুমি পৌঁছে যাচ্ছ। ঠিক আছে, তো প্রত্যেকে প্রস্তুতি নাও, খুব ভালো করে প্রস্তুতি নাও, যাতে আপকামিং যে পরীক্ষা আছে, যেটা তুমি টার্গেট করছো, সেটা যেন কোনোভাবে তুমি মিস না করো। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের আলোচনা চলবে, আশা করি ক্লাসগুলো করতে থাকো, নিঃসন্দেহে তোমাদের উন্নতি হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা।